1971 সালে বাংলাদেশের অর্থনীতি ছিল প্রায় 5,000 কোটি টাকার, যা এখন প্রায় 13 লাখ কোটি টাকারও বেশি। ধারাবাহিকভাবে 6-এর বেশি প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এক সময়ের তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া এই দেশটি। বিশ্বব্যাংক বলছে এই সাফল্যের অন্যতম কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ। বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধিতে জনমানুষের সম্পৃক্ততার কারণে এশিয়ার সেরা গভর্নরের স্বীকৃতি পেয়েছেন ডক্টর আতিউর রহমান। অর্থনীতির সূচকের উন্নতির সঙ্গে সঙ্গে কি জনগণের কল্যাণ নিহিত? এই প্রশ্ন নিয়ে আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের সঙ্গে যাদেরকে আজকে এই অনুষ্ঠানে পেয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, আছেন বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, অর্থনীতিবিদ এবং গবেষক ডক্টর আহসান এইচ মঞ্জুর আমাদের সঙ্গে আছেন, এবং আছেন কারওয়ান বাজার 2 নম্বর ব্যবসায়ী সমিতি সভাপতি শেখ শামসুল আলম বুলু চেয়ারম্যান হিসেবে আমরা যাকে চিনি। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা এই যে অর্থনীতির প্রবৃদ্ধির কথা বলছি এবং সূচকে সব জায়গায় বাংলাদেশ এগিয়ে আসছে। আমি আহসানের মনসুর, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে প্রবৃদ্ধিটা কি? আমরা এই সূচকের উন্নতি বলতে আসলে কি বুঝি? যেহেতু শামসুল আলম বুলু ভাই আছেন এবং অনেকেই আছেন, আমরা বলি জনমানুষের, সাধারণ মানুষের টেলিভিশন, সাধারণ মানুষের কল্যাণটা কি এখানে নিহিত আছে এই সূচকের মধ্যে? অবশ্যই, কারণ আমরা যখন বলি যে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি যখন আমরা বলি, এটা কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতিতে সব কর্মকাণ্ডের সমষ্টিগত প্রভাব। কাজেই এখানে নারী বা যে কোনো ধরনের কর্মী তাদের যে অবদান সেটা কিন্তু সম্মিলিতভাবে এখানে প্রতিফলিত হচ্ছে। যেটা আপনি বললেন যে নারীর অবদান অবশ্যই স্বীকৃত, আমি বলিনি এটা বিশ্বব্যাংক নারীর অবদানকে স্বীকৃতি দিয়েছে, এটা আপনি কোট করেছেন এবং রাইটলি সো। এখানে সকল শ্রেণীর শ্রমিক, উদ্যোক্তা এবং সব ধরনের কর্মের ফলটা হচ্ছে আমাদের জাতীয় আয়। কাজেই এই ফল থেকে সবাই কিন্তু উপকৃত হচ্ছে। অর্থাৎ যেই কোনো ধরনের আর্থিক কর্মকাণ্ডের সাথে নিয়োজিত আছে এবং সেটাকে মেজার করা হচ্ছে আমাদের এই জিডিপির যেটা অনুমান বা হিসাব করা হয় সেটার মধ্যে। কাজেই এর ফলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামগ্রিক অর্থনীতিতে। আমাদের গ্রামে যখন আমরা যাই তখন যে অবস্থার পরিবর্তনটা দেখি, যেটা আমরা ছোটবেলায় দেখতাম, যে সাধারণত দেখা যেত যে কাপড়ের অভাব বা পায়ের জুতো থাকতো না, পায়ের জুতো বেশিরভাগ গ্রামের লোকেরই থাকতো না। এখন কিন্তু সেটা সেই সিচুয়েশন, এখন সবার একটা প্যান্ট আছে, একটা ভালো পরিষ্কার শার্ট আছে, মোবাইল তো অবশ্যই থাকবে আজকাল, এবং মানে এক ধরনের পরিচ্ছন্ন পরিবেশ বলবো, আরো যেতে পারবে অবশ্যই, কিন্তু এক ধরনের উন্নত পরিচ্ছন্ন পরিবেশ। এটা হওয়ার মূল কারণটাই হচ্ছে ওই যে 5,000 কোটি টাকা থেকে 13 লক্ষ কোটি টাকাতে যাওয়া, সেটার প্রভাব তো সমস্ত দেশব্যাপী আমরা দেখতে পাবো। মানে এটা অর্থনীতিবিদ যেভাবে ক্লেম করেন, তিনি যেভাবে ব্যাখ্যা করেন, আপনি সেটাই আপনি ব্যাখ্যা করলেন। কিন্তু আমি যদি একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে যদি জানতে চাই বুলু ভাই, আমার একটু পরিষ্কার করতে হবে, আপনার কারওয়ান বাজার 2 নম্বর ব্যবসায়ী সমিতি, 2 নম্বর মার্কেট, 2 নম্বর ব্যবসা না, 2 নং সুপার মার্কেট, মানে 1 নম্বর ব্যবসা কিন্তু সুপার মার্কেটটা হলো 2 নম্বর সুপার মার্কেট। যাই হোক, আমরা যেটা বলতে চাই যে যেটা বললেন ডক্টর আহসান মনসুর, যে এই জনগণের মানে একেবারে সাধারণ মানুষের কাছে ওই কল্যাণটা পৌঁছায়, আপনি কি বুঝতে পারেন এটা? বা আপনি যাদেরকে প্রতিনিধিত্ব করছেন, যে কারওয়ান বাজার আমরা দেখি অনেক খেটে খাওয়া মানুষ এবং অনেক ছোট ব্যবসায়ী, তাদের কাছ থেকে আপনি নেতা হিসেবে কিরকম প্রতিক্রিয়া পান যে এই অর্থনীতির উন্নতিটা তাদেরকে ছুঁয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ, এটি নিয়ে যাবো আপনাকে। আমি কারওয়ান বাজারের প্রতিনিধিত্ব করতে গিয়ে দীর্ঘ সময় তো কারওয়ান বাজার প্রতিনিধিত্ব করি। আমি কাঁচামালের পাইকারি আড়ত মালিক সমিতির সাথে যুক্ত, সেখানেও আমি নেতৃত্ব করি। কিন্তু আমার দীর্ঘদিনের দেখাতে আমি এই অর্থনৈতিক যে পরিবর্তন, আজকের যে উন্নতি, সেই পর্যায়ের অবস্থানে যেটা দেখলাম সেটা একটা, আমি একেবারে তৃণমূল একবার নিচে চলে যাচ্ছি, একজন মিন্তি কারওয়ান বাজারে, আমি একেবারে এই লেভেলে যেতে চাই। শত শত হাজার হাজার মিন্তি, যেটা আপনি জানেন আপনার এই
প্রতিষ্ঠানের আশেপাশেও টুকরির মধ্যে শুয়ে ঘুমায়, আপনি নিউজ করেছেন অনেক প্রচুর পরিমাণে। আজকে কিন্তু আপনি এখন আর সেই পরিমাণে টুকরিতে ঘুমানোর লোক খুব কম পাবেন। এখন তারা কোথায় ঘুমায়? এখন তারা কোমাল অবস্থায়, তারা এখন 1000 2000 টাকার পুঁজি নিয়ে তারা ব্যবসা করতেছে। তাদের অনেকের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। মোবাইলের কথা বলছেন, তাদের কাছে মোবাইল এখন তো সর্বস্তরে আছে, কারো কাছে বাদ নেই। আমরা একসময় বলতাম যে মুষ্টিওয়ালা অথবা জুতা পালিশওয়ালার কাছে হয়তো মোবাইল চলে যাবে, কিন্তু বলতাম যাবে, কিন্তু আসলে চলেই গেছে, ইতিমধ্যে চলেই গেছে সবকিছু। তো কারণ বাজারে এই হাজার হাজার মিন্ত্রিরা যারা একটা 10 টাকার একটা টুকরি ভাড়া নিয়ে সারাদিনে 500 টাকা তারা রোজগার করতো, আজকে তারা 1000 টাকা রোজগার করে। এটাও তাদের উন্নতি হয়েছে এবং তাদের অবস্থান অনেক আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। যারা রাস্তার মধ্যে যারা তরিতরকারি বিক্রি করতো, যারা, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। এবং বাস্তবে যে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন বা উন্নতি, সেটা অনেকটাই সাহায্য হয়েছে। আচ্ছা, মানে সেটা আপনারা আসলে মানে উপলব্ধি করতে পারেন। আমরা সবসময় অর্থনীতির উন্নতি বলতে মনে করি যে সূচক, এটাতে প্রবৃদ্ধি 6% ইত্যাদি নানা রকমের আমরা খালি সংখ্যা পরিসংখ্যান বলি, যেগুলো আমার কাছেও মনে হয় যে কাগজে আছে, আসলে আমার জীবনের মধ্যে কোথায় এটার প্রভাব ফেললো, অনেক রকমের প্রশ্ন দাঁড়ায়। কিন্তু আপনি বলছেন যে সেইভাবে গ্রাসরুট লেভেলের কথাই বলছেন, একেবারে তৃণমূল। আমি শেষ করিনি এখনো যে তাদের পরিবর্তন হয়েছে, আমি সেই কথাটা বলছি। কিন্তু আমাদের দ্রব্য মূল্য এবং বাজারের অবস্থার প্রেক্ষিতে তার যে পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনের সাথে কিন্তু তার পরিবারের যে চাহিদা সেটা কিন্তু মিটে নেই। আচ্ছা, তার মানে গ্যাপটা রয়ে গেছে। আচ্ছা, এই যে উন্নয়নের কথা, যে সূচকের কথা যেটা বলছেন, এটা বলছে যে আমাদের সচিবালয়ে আমাদের সম্মানিত জেনারা পর্যায়ে কর্মকর্তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করেন, যারা লন্ডন থেকে পিএইচডি করে এদেশে এসে ওই সচিবালয়ে বসে অনেক বক্তব্য রাখেন। আপনারাও ওই বক্তব্যগুলো তো আমাদের মতো তৃণমূলে যারা মাঠ পর্যায়ে আমরা একেবারেই বিছানার সাথে শুয়ে আছি, আমাদের পর্যায়ে নেই। কিন্তু আজকে ধন্যবাদ জানাই আপনাকে যে আমার মতো একটা কারণ বাজারের একজন এই ছোটখাটো মাতবরকে ধরে নিয়ে আসছেন আজকে এই কথাটুকু বলার জন্য। যারা আমরা মানে এই ছোটখাটো পর্যায়ে যে মাতবরি করতে গিয়ে আমরা সাধারণ মানুষকে দেখি, এই যে যারা রাস্তায় টুকরিতে ঘুমায়, যারা সারাদিনে মিন্তিগিরি করে, যারা রাস্তার উপরে ফুটপাতে দোকানদারি করে, যাদের 1000 টাকার পুঁজি নেই, একবার ভেঙে দেয়, আবার চলে যায়, আবার শুকায়, আবার বৃষ্টিতে ভিজে, যারা এই কষ্ট করে, কিন্তু তাদের যে পরিবর্তনের কথা যে আমাদের সরকারি উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, কিন্তু এটা যদি আপনার কথা থেকে তাহলে আমি কি বুঝবো, পরিবর্তন কি হয়েছে নাকি হয়নি? মানে কিছুই জীবনমান বদলায় নেই, তাহলে সূচক কিভাবে বাড়লো? আমার প্রশ্ন সেখানে, সেটা আমাদের বিজ্ঞজনরা সেটার জবাব দিবেন, যে আমিও জানতে চাই সেই জিনিসটা আপনার মাধ্যমে। আপনি তো শুরুতে বললেন, আপনি যে কথা, যে প্রশ্ন আমাকে রাখলেন, যে আমি আসলে 5 বছর আগে এইখানে এই চ্যানেলের কাজ শুরু হওয়ার সময় যতজন মিন থেকে ঘুমাতে দেখেছি রাতে, আমি এখন রাতে বাড়ি ফেরার সময় এতজনকে দেখি না। এই পরিবর্তনটা তো আমি একজন রিপোর্টার হিসেবেও লক্ষ্য করি, তাহলে এটাকে তো আমি পজিটিভলি দেখছি। আমি তো মনে করি না যে সেটার পজিটিভ। সেটা হলো আপনি, তারা রাস্তার মধ্যে ঘুমায় না, রাস্তার মধ্যে ঘুমানোর যে কারণে তারা চলে যাচ্ছে, তারা আড়ত ভবনে তারা চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট স্থানে, কিন্তু তারা আছে, তারা যায় নাই, শুধুমাত্র তারা রাস্তার পথে। আমি একটু সারোয়ার ভাই, আমি আপনার কাছ থেকে শুনবো যে উনি শামসুল আলম বুলবুল যে দাবি করলেন, আমরা এই যে জনমানুষের কল্যাণ এবং অর্থনীতির প্রবৃদ্ধি, এই দুটোর মধ্যে একটা যোগ্য সূত্র খুঁজতে চাচ্ছি। কেউ বলছেন অনেক উন্নতি হচ্ছে, কেউ বলছেন সেই উন্নয়নের ছোঁয়া সেই জায়গায় যায়নি। আসলে শামসুল আলম সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন। ওনার কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মিনিটিটা এখন টুকরিতে ঘুমাইতো, সে টুকরিতে ঘুমায় না, সে কিন্তু আরেকটু অন্য জায়গায় ঘুমাচ্ছে। কিন্তু তার জীবন আচরণের যে চাহিদা বৃদ্ধি পেয়েছে সময়ের সঙ্গে, তার আগে যে এক ধরনের অভাব বোধ ছিল, সেই বোধটা কিন্তু এখনো রয়ে যাচ্ছে। তার মানে তার জীবনের বস্তুগত পরিবর্তন হয়েছে, কিন্তু এক্সপেকটেশন লেভেলের যে গ্যাপটা আগেও ছিল এখনো আছে। এইটাই আসলে আমার কাছে মনে হয় যে প্রধান বিষয়। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি যে বিষয়টা বলা হয়, সেটা কিন্তু এক ধরনের নৈর্ব্যক্তিক বিষয়, মানে থিওরিটিক্যালি বললে, এবং তার সঙ্গে কল্যাণ যে সব সময় সহগামী হয় এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। ডক্টর মনসুর যে কথাটা বললেন যে আমরা গ্রামে গঞ্জে দেখেছি যে মানুষের জীবন আচরণের পরিবর্তন ঘটেছে, এবং সেটার প্রধানতম কারণ যদি আমরা মনে করি যে শুধু অর্থনৈতিক
উন্নতির জন্য ঘটেছে সেটা নয়। মানে আপনার অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস যারা অর্থনীতির উন্নতিকে আপনার নিয়ন্ত্রণ করেন কিংবা গতিবান করেন, দুটোই সত্য, তারা এনশিওর করতে হয়। অর্থাৎ উন্নতির সঙ্গে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, এবং সেই ডিস্ট্রিবিউশনটা দুভাবে হয়। একটা হয় তার এমপ্লয়মেন্টের মাধ্যমে, অর্থাৎ ওই অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সাধারণ মানুষের সংযুক্তি কতটুকু, সেটা দ্বারাই কিন্তু ডিস্ট্রিবিউশন হয়। এটাকে ইংরেজিতে একটা শব্দ বলে ট্রিকল ডাউন। এইটা একটা বিষয়কে কিন্তু নীতি নির্ধারকরা এনশিওর করতে হয়। দ্বিতীয় যে জিনিসটা নীতি নির্ধারকরা এনশিওর করতে হয় সেটা হলো যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে যেগুলো সমস্ত মানুষের সম্পদ, মনে করেন আপনার নদী, আপনার খাল, আপনার বিল, আপনার প্রকৃতি, সেটা ক্ষয়ে যাচ্ছে কিনা। সেটা যদি ক্ষয়ে যায় তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার অর্থনৈতিক গ্রোথের সঙ্গে গণমানুষের উন্নতি হয়েছে। আর তৃতীয় যে বিষয়টা খুব মানে প্রণিধানযোগ্য হয়, যে অর্থনৈতিক গ্রোথের সঙ্গে সঙ্গে যেগুলো ডেভেলপিং ইকোনমি আমরা দেখেছি কিংবা ডেভেলপড ইকোনমিতে দেখেছি, তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সমাজে এক ধরনের তীব্র বৈষম্য এবং সামাজিক অস্থিরতা গ্রো করে। এবং কোন দেশে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সেই বিষয়গুলোর প্রতিও নজর রাখা না হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি সবসময় যে জনকল্যাণে নিয়ে যাবে এটি কিন্তু সত্যি নয়। এর পরবর্তী পর্যায়ে হয়তো আমরা আলোচনার শেষের দিকে হয়তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা আরো সুস্পষ্টভাবে আলোচনা করতে পারবো। মানে উন্নতির সঙ্গে ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন, অবভিয়াসলি এখানে গুড গভর্নেন্সের কথা, গুড গভর্নেন্স হবে, ডিস্ট্রিবিউশন আসে। আমরা যদি ঠিক স্বীকৃতির ব্যাপারগুলোই দেখি, মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। আজকাল গ্রিন ইকোনমির কথা বলা হচ্ছে। ডক্টর আতিউর রহমান পেয়েছেন শ্রেষ্ঠ গভর্নরের পুরস্কার। কিন্তু আমরা একবার গ্রিন গভর্নর পুরস্কারও পেয়েছি। কিন্তু তার সঙ্গে গভর্নেন্সের ব্যাপারটা, গভর্নরের সঙ্গে তো গভর্নেন্সের বিষয়টা আছে। যদি ব্যাংকের গভর্নেন্সের কথাটা যদি আমি বলি, আমি স্ট্যাটিস্টিক্স ধরে ধরে বলতে পারি যে 4,000 কোটি টাকা অমুক ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, হাজার হাজার কোটি টাকার মানে যে কি বলবো, এটা গভর্নেন্সের অভাব, গুড গভর্নেন্সের অভাব। তার সঙ্গে একটি মানে স্বীকৃতি, আমরা আসলে এটাকে কিভাবে মূল্যায়িত করব? আমাকে জিজ্ঞেস করুন। জি, আসলে গভর্নেন্স তো এটা কোনো মানে একটা ফাঁকা কোনো বলি না। এটা ডেফিনেটলি দিস ইজ অ্যাগেইন গভর্ন বাই সাম রুলস, রেগুলেশন, তারপরে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এগুলো, তাই না? এখন গভর্নর উইল ডেফিনেটলি গভর্ন ইট, কিন্তু ওনাকে গভর্ন করার জন্য আপনি কতটুকু এম্পাওয়ার করেছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই যে আপনি যে লোপাট গুলোর কথা বলেন, তাই না, এগুলো দেখবেন যে আপনার প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোতে কিন্তু মানে রিলেটিভলি অনেক কম, কিন্তু এগুলো বেসিক্যালি হচ্ছে সব স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকগুলো, তাই না? ইনফ্যাক্ট মানে সত্যি কথা বলতে গেলে কি, যে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকগুলোর উপরে সেন্ট্রাল ব্যাংকের কোনো গভর্নেন্সই নাই। And Central Bank has not really empowered to govern on this. উনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করবেন সেটা কিন্তু আসলে উনি ডিটারমাইন করেন না। দেশের রুলস, রেগুলেশন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট, আপনার বাংলাদেশ ব্যাংক অর্ডার, এই সমস্ত জিনিসগুলো আপনার মানে এগুলো ইম্পর্টেন্ট। ওনাকে তো ক্ষমতা দেওয়া হয়নি প্রাইভেট আপনার স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকের কোন ডিরেক্টরকে রিমুভ করার জন্য। ওনাকে তো ক্ষমতা দেওয়া হয়নি যে আপনার স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকগুলোর যে কোনো একজন এমডি কে, আপনার কিছুদিন আগেও পেপারে দেখেছেন এমডি নিয়োগ নিয়ে সেন্ট্রাল ব্যাংক কতটুকু অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক পারেনি, তাই না? তো সুতরাং গভর্নেন্স করতে গেলে গভর্নরকে আপনার এম্পাওয়ার করতে হবে। তারপরে এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। আমরা অনেক গর্বিত আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর শ্রেষ্ঠ গভর্নর হিসেবে পুরস্কার পেয়েছেন, কিন্তু আবার সেখানে এক ধরনের বৈপরীত্য যে তাকে কোনো ক্ষমতাই দেওয়া হয়নি, তিনি এমডি নিয়োগ করতে পারেননি। সেটা বলবেন না, তিনি তাহলে আসলে কিসের পুরস্কারটা, কোন গভর্নেন্সের পুরস্কারটা পেলেন? কারণ স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকগুলো এখন আমাদের ব্যাংকিং সিস্টেমে শেয়ার কতটুকু? Only around 25%, তাই না? And definitely he can dictate the rest 75%. এবং সেখানে এবং এই যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর যে এখন মানে মোটামুটি ভালো অবস্থা বা তারা ভালো করছে, তাদের পারফরমেন্স ভালো, এগুলো কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন যে শুধু ওনারাই ভালো কাজ করছে তা না,
ওনাদের উপর গভর্নেন্সটাও খুব ভালো হচ্ছে, তাই না? তো সেটাও কিন্তু একটা বড় কারণ, ওনারা কেউ অস্বীকার করতে পারবে না যে সেন্ট্রাল ব্যাংকের সুপারভাইজারি গ্রিপ ওভার দ্য প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন ফর দেয়ার গুড পারফরমেন্স, তাই না? তো সুতরাং স্টেট ওন কমার্শিয়াল ব্যাংকগুলোর তো আপনার আলটিমেট শেয়ার হবে হার্ডলি 25%, আপনি যদি টোটাল ব্যাংকিং পোর্টফোলিওর কথা কনসিডার করেন। সুতরাং 75% ইজ ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক ইজ আপনি গভর্নিং ভেরি ওয়েল, ওকে, যার জন্য ওভারঅল পারফরমেন্স আপনার ভালো। আচ্ছা, মানে ওই ক্ষমতা যতটুকুই দেওয়া হোক না কেন 45%-এই আমরা পুরস্কার পেয়ে গেছি। হ্যাঁ, 75% আমরা পুরস্কার পেয়ে গেছি। 100% হওয়ার জন্য আসলে আমাদের আর মানে কতটুকু কোন জায়গা থেকে ক্ষমতা দেওয়া উচিত? ওটা তো বললাম যে ওটা তো ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক তো পার্লামেন্ট না, সেন্ট্রাল ব্যাংক তো নাকি পুরস্কার পাওয়ার ক্রাইটেরিয়া এটাই, মানে এটুকু হলেই পুরস্কার হয়? পুরস্কার পাওয়ার ক্রাইটেরিয়া হতে পারে যে সেন্ট্রাল ব্যাংক ডেফিনেটলি যে মেজার্স গুলো নিল এগুলোকে ডেফিনেটলি ডিরেক্টেড মেজার্স নাকি প্রোঅ্যাক্টিভ। ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংকের মেজার্স গুলো ছিল প্রোঅ্যাক্টিভ, ওকে। সেন্ট্রাল ব্যাংক পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংক এইরকম নন ট্রেডিশনাল কাজকর্ম করে না। সব দেশের সেন্ট্রাল ব্যাংক সাধারণত মনিটারি ম্যানেজমেন্ট, ইনফ্লেশন কন্ট্রোল এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমার স্পষ্ট মনে আছে যে ডক্টর আতিউর রহমান যেদিন গভর্নর হল, ওনার ফার্স্ট বোর্ড মিটিং এ উনি ওনার ব্যাংকের ছাদে সোলার প্যানেল বসিয়েছিলেন, যখন সারা দেশে ব্যবসায়ীরা ইলেকট্রিসিটি নাই, এনার্জি নাই, এগুলো নিয়ে ক্রাইসিসের কথাবার্তা বলছিল। সো হি স্টার্টেড, মানে কিছু কিছু ভালো আইডিয়ার জন্য উনি আপনি গ্রিন ফাইন্যান্সিং এর কথা বলেন, আপনি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ব্যাংকিং এর কথা বলেন, আপনি স্কুল ব্যাংকিং এর কথা বলেন, আপনি মোবাইল ব্যাংকিং, যে মোবাইলের কথা বলছেন এই মোবাইল ব্যাংকিং এর কথা বলেন, আমি বুঝেছি আউট অফ দ্য বক্স কিছু কাজকর্ম করতে হয়, এবং ওগুলো না করলে ডেফিনেটলি কিন্তু যেখানে যেমন প্রোঅ্যাক্টিভ মেজার্স এর কথা বলেছেন, যেমন শেয়ার মার্কেটে প্রথমে 2010 সালে যে বড় রকমের একটা ওলটপালট অবস্থা হলো, এবং বর্তমান মানে ঠিক 5 জানুয়ারির পরে নয়, তার আগেও এই আওয়ামী লীগ সরকার দায়িত্বে ছিলেন, চরম সমালোচনার মধ্যে পড়েছেন, এবং সেটা তো এক ধরনের গুড গভর্নেন্সের অভাব, তাদের সিদ্ধান্তহীনতা, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এক রকমের সিদ্ধান্ত, অর্থমন্ত্রীর এক রকমের সিদ্ধান্ত, একটা খুবই লেজে গোবরের অবস্থা। সেটাকে আপনারা কিভাবে দেখেন একজন ব্যাংক হিসেবে? কি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার? না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের কারণে অনেক সাধারণ মানুষ এটা থেকে সিদ্ধান্তের কারণে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ডেফিনেটলি আমি স্পষ্টভাবেই বলবো সেখানে অনেক আপনাদের বোঝারও ভুল আছে। সো ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক ইজ নট দি রেগুলেটর of the security market. যদি নাই হয় তাহলে আমি তো দেখি সব জায়গায় লোকজন যখন কথা বলতে বলে ওর রেগুলেটরকে এসইসি কে কেউ দোষারোপ, ইভেন এসইসির কথা ভুলেও গেছে মনে হয় লোকজন, প্রথমেই বলে বাংলাদেশ ব্যাংকের কথা। ইভেন আমি তখনও দেখেছি লোকজন যখন নাকি লস করে, যারা মানে সকল ট্রেডাররা যারা তখন, ওনাদেরকে তো আমি আসলে ইনভেস্টর বলতে পারি না, আমি বলবো ট্রেডার। আজকে কিনে কালকে বিক্রি করে, দে আর নট রিয়েলি ইনভেস্টর, দে আর দ্য ট্রেডার, ওকে। ওরা যখন লস করে তখন বাংলাদেশ ব্যাংকে ইট মারে। আমি বলি বাবা তোমরা প্রথমে বাংলাদেশ ব্যাংকে ইট মারো কেন? প্রথম ইটটা তো তোমরা এসইসি তে মারবা, সেকেন্ড ইটটা না হয় তোমরা বাংলাদেশ ব্যাংকে মারো, যদি বাংলাদেশ ব্যাংকের কোনো রেসপন্সিবিলিটি থাকেই, ওকে। তো ডেফিনেটলি আপনি প্রথম বাংলাদেশ ব্যাংকে আপনি মানে এই ক্ষেত্রে অন্তত আউট অফ দ্য বক্স বাংলাদেশ ব্যাংক কিছু করতে পারে না, যে ওইটা আসলে বাংলাদেশ ব্যাংকের স্টেক না, সেটা বোঝাতে পারেনি। আমি ওই সময় এই কথাটাই বলেছিলাম, বারবার তখনও বলেছিলাম যে এই যে সারা বিশ্বে যে ক্রাইসিসটা হলো 2007 এবং 8 সালে, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কোনো লেসনই লার্ন করেনি। এবং এটা কেন হলো? এই ইনভেস্টমেন্ট ব্যাংকিং কমার্শিয়াল ব্যাংকিং দুইটাকে এক করে ফেলে, এবং বাংলাদেশ ব্যাংক সেটাই চাচ্ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকিং কমার্শিয়াল ব্যাংকিং সেপারেট থাকুক। আচ্ছা, সো দ্যাট ওয়াজ দ্য লেসন উই ডিড নট টেক ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আচ্ছা, কিন্তু তারপরে আমরা সাফল্যের মধ্যে আছি স্যার। তাহলে এই জায়গায় ম্যাজিকটা কোথায়? মানে অনেক কিছু আমরা শিখিনি, সব আলোচনা করতে গেলে সবই মাইনাস। আমাদের গভর্নরকে যদি আমাকে অ্যাসেস করতে হয়, জি আমাকে দেখতে হবে। আমি স্যার আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথটা নিয়েই কথা বলতে চাই, মানে নট তার অ্যাচিভমেন্টটা একটু নন কোর এরিয়াতে কিন্তু অনেক বেশি। তার মধ্যে কি হচ্ছে, যেমন ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভনেস ইজ ইন হিজ হার্ট, হি দ্যাটস ড্রাইভস হিম, আই হ্যাভ সিন হিম ইন দ্যাট ওয়ে। ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভটা কোথায়? যেখানে এই যে মোবাইল ব্যাংকিং এর থ্রুতে, তারপরে কৃষকদের জন্য অ্যাকাউন্ট খুলে দেওয়া, এটা তো আমি নিজেও ওনার সাথে একসাথে বসে এটা সুযোগ হয়েছিল এটা নিয়ে আলোচনা করার। তো এগুলোতে ব্যাপারে কিন্তু মানে ক্লোজ টু হিজ চেস্ট। 2 নম্বর যেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ইস্যুতে হি ইজ ভেরি সেন্সিটিভ।
গ্রিন মানে ফান্ডিং ফর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট আমরা প্রপোজাল নিয়ে গেলাম, অ্যান্ড হি গ্ল্যাডলি enthusiastically endorsed it and said that আমরা $200 million আমরা দিতে রাজি আছি if the industry is willing to take it. তো এই জিনিসগুলোর দিক জন্য কিন্তু তাকে পুরস্কৃত করা হচ্ছে বারে বারে। কোর ব্যাংকিং এর কারণে কিন্তু সাইটেশন হয় নাই তাকে, সাইটেশনটা হচ্ছে ওইগুলো কারণের জন্য যেটা আউট অফ বক্স থিঙ্কিং ফ্রম এ সেন্ট্রাল ব্যাংকস পার্সপেক্টিভ। হ্যাঁ, ওয়ান ক্যান ক্রিটিসাইজ অফ কোর্স যে হ্যাঁ কোর ব্যাংকিং এ তাহলে কি হলো, সেটা আরেকটা অ্যাঙ্গেল, সেটা বিশ্লেষণ করতে গেলে যেটা আপনি বললেন ঠিকভাবে, যেখানে সেন্ট্রাল ব্যাংকের লিমিটেশনস আছে, সেন্ট্রাল ব্যাংকের অথরিটি লিগ্যাল ম্যান্ডেট রেস্ট্রিক্টেড, সেন্ট্রাল ব্যাংকের ক্যাপাসিটি টু এনফোর্স ইটস ডিসিশন নাই, এবং এটা একটা দিক। তারপরেও বলবো যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স কিন্তু প্রাইভেট ব্যাংকিং এর ক্ষেত্রেও হচ্ছে, এবং সেই জন্য সেন্ট্রাল ব্যাংকে আরো একটু কঠোর হতে হবে। এবং আই উইল অ্যাডভাইজ যে কোর ব্যাংকিং কে কিন্তু ভুলে গেলেও চলবে না। আমরা নন কোর এগুলো ঠিক আছে, আই ফুললি এন্ডোর্স দোজ থিংস, কিন্তু কোর ব্যাংকিং কে বাদ দিয়ে কিন্তু নন কোর ব্যাংকিং দিয়ে কিন্তু দেশ পুরোপুরি চলবে না। কাজে সেদিকে সেন্ট্রাল ব্যাংকের নজরদারিটা আরো একটু বাড়াতে হবে। এবং আমি বলবো যে সরকারের যে একটা এক ধরনের ইন্টারফিয়ারেন্স, পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, সেটা একটু বন্ধ করাটা খুবই দরকার। এটার কারণে কিন্তু আমি একটু ওই যে গ্রাসরুট লেভেল, একেবারে সেই তৃণমূল জায়গা থেকে আপনারা যে আক্ষেপ, যেরকম একটা উষ্মা প্রকাশ করলেন, যে আপনি বললেন যে সচিবালয়ে গিয়ে মনে হয় যে উন্নতি, কিন্তু আপনি যাদের সঙ্গে কথাবার্তা বলেন, যাদের অভিযোগ শোনেন, সেখানে আপনার মনে হয় যে এই উন্নতি, এই প্রবৃদ্ধির কোনো ছোঁয়া লাগেনি। একটা যার কাছে অভিযোগ তার কাছেই সমাধান, তারা কি কোনো সমাধানের কথা বলেন আপনাদেরকে? আমার তো মনে হয় না। আচ্ছা, এ ধরনের কোনো না, মানে আমি বলছি যে যারা অভিযোগ নিয়ে আসেন তাদের কাছেই কিন্তু কোনো না কোনো একটা সমাধান থাকে, তারা একটা জিনিস চান। তারা কি চান, মানে কি পেতে চান, কি কথা বলেন? এই দূরত্বটা, একটা যে ধনী গরিবের ব্যবধান, চাহিদার ব্যবধান, নানান কিছু হয়ে গেছে, সেটার জন্য আসলে কি করা দরকার, মানে কোন জায়গায় আসলে ঘাটতি হচ্ছে আমাদের? আমি এই ব্যাপারে যে কথাটুকু বলবো আর কি, সেটা হলো এই যে অর্থনৈতিক উন্নতি, দৈনন্দিন জীবনের উন্নতি, সামাজিক উন্নতি, এই বিষয়গুলো যে বিষয়গুলো বিভিন্ন সময় তুলে ধরা হয়, বলা হয়, এগুলো আমাদের রাজনীতিবিদরা বলেন, এবং আমাদের যারা অর্থনীতিবিদ ওনারা বলেন, আমাদের যারা সরকার নিয়ন্ত্রণ করেন, যারা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যারা, ওনারা বলে থাকেন। এটা আমরা সাধারণ মানুষ যারা, তৃণমূলে যারা, তারা এটা নিয়ে অনেক সময় আলোচনা, অনেক সময় হাস্যকর অবস্থানে চলে যায় যে ওনারা কি বলতেছেন আর আমরা কেমন আছি। একটা গ্রামের মানুষের কাছে যখন চলে যাই, একটা গ্রামের মানুষ যখন তার আগে যদি তার যে অবস্থানে তার দৈনন্দিন জীবন চলতো, এখন সেটা 10 টাকা সে যদি রোজগার করত, তাহলে সেখানে তার 2 টাকা সাশ্রয় থাকতো। এখন সে 100 টাকা আয় করিও সেখানে কিন্তু 2 টাকা সে কিন্তু আপনার রাখতে পারছেন না, সাশ্রয় করতে পারছেন না, এবং তার সংসার চালাতে পারছেন না। তাহলে সেখানে উন্নতি হলো কোথায়? একজন মিন্তি ডেলি 50 টাকা কামাই। ব্যাপারটা কি তাই স্যার? আসলে আমরা যেখান থেকে আলোচনাটা একটু শুরু করেছিলাম, হ্যাঁ, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং গণমানুষের অর্থনৈতিক বিষয়টা, হ্যাঁ, আমি একটু এইভাবে জিনিসটা প্লেস করি যে আমরা ব্যাংকাররা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম একটা বিষয় আর কি। তো উনি বললেন যে আমি অর্থনীতিবিদ নই, আমি বাংলার ছাত্রী, আমাকে বললে আমি একটা কবিতা আপনাকে শোনাতে পারবো। তখন কেউ বললেন যে আপনার অর্থনৈতিক যে মেজারগুলো, সেগুলো আমরা বাজেটের আগে টের পাই এবং আমরা এটা দেখতে পারি। তখন উনি বললেন, হ্যাঁ, একটা কথা বুঝতে হবে যে আমরা খুবই সাধারণ একটা পর্যায় থেকে উঠে এসে এখানে এসেছি, সুতরাং আমরা অর্থনীতি বুঝলে না বুঝলেও আমরা জনগণের কল্যাণ বুঝি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যখন আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের একটা কথা বলা হয়, এই কথা বলাটার পলিসি ডিরেকশনটা কি? এই পলিসি ডিরেকশনটা হলো যে হ্যাঁ, তুমি প্রবৃদ্ধি করো, 6% করো, 7% করো, যারাই এই প্রবৃদ্ধির কারিগর, ধরেন অর্থ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক, তাদের সেই সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের জনজীবনের এটা ছোঁয়া আনতে হবে।
তো এই বিষয়টা কিন্তু জীবন থেকে উঠে আসা, এই বিষয়টা কিন্তু মাটি থেকে উঠে আসা, এই জিনিসটা কিন্তু আপনার সাধারণ মানুষের সম্পৃক্তি থেকে উঠে আসা। যখন এই বিষয়টা আমরা আলোচনা করতে যাই, ধরেন উনি একটা কথা খুব চমৎকার বলছেন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিষয়টা কি। বিষয়টা হলো যখন আমরা নৈর্ব্যক্তিকভাবে অর্থনৈতিক গ্রোথের কথা ভাবি, তখন বৃহত্তর একটা জনগোষ্ঠী তার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা থাকে। এটা আপনার পৃথিবীর সব দেশে হয়েছে, কোরিয়াতে হয়েছে, তাইওয়ানে হয়েছে, মেক্সিকোতে হয়েছে, আর্জেন্টিনাতে হয়েছে। কিন্তু যারা এই গ্রোথের কারিগর, তারা যদি তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে জনমানুষকে সম্পৃক্ত করার একটা ব্যবস্থা করেন, তাহলে ব্যাপারটা কেমন হয়। আমাদের দেশের সৌভাগ্যক্রমে মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেহেতু আমাদেরকে গভর্ন করছেন, ব্যাংকারদেরকে, আমরা এই জিনিসটা আরো টের পাচ্ছি যে ওই যে উনি বললেন যে প্রথাগত মনিটারি পলিসির বাইরে এসে উনি একটা কানেক্ট ঘটাচ্ছেন। সেই কানেক্টটা কি আমি আপনাকে বলি, যে আমরা যারা শহুরে ব্যাংকার আছি, আমরা 49% অর্থনীতিকে নিয়ে আমরা নড়াচড়া করার জন্য অনেক বেশি আগ্রহী এবং অনেক বেশি ট্রেন্ড। কিন্তু দেখেন, আপনি যদি বাকি 51% জনগণের সঙ্গে আপনার অর্থনৈতিক সম্পৃক্তিটাকে ঘটাতে পারেন, তাহলে সেখানে একটা অভ্যন্তরীণ ডিমান্ড সৃষ্টি হয়, ওখানে একটা এমপ্লয়মেন্ট সৃষ্টি হয়, ওখানে একটা ডিমান্ড সৃষ্টি হয়। তখন এই জিনিসটা এক ধরনের টেকসই, যেটাকে বলে সাস্টেইনেবিলিটি, একটা বেস দেয়। সো বাংলাদেশের প্রথম দেশের যিনি প্রধান নিয়ন্ত্রণ করেন, সেখান থেকে শুরু করে যারা রেগুলেটর, তাদের মধ্যে এই চেতনাটা কাজ করে। এই যে আপনি বলছেন যে কিভাবে পুরস্কারটা আসছে, কেন আসছে, সেটা হলো যে ইভেন ধরেন ভারতে পর্যন্ত তারা পাজলড যে বাংলাদেশ কি করে তার এই অন্তর্ভুক্তিমূলক একটা ইকোনমিক অ্যাক্টিভিটি করে তারা এই যে এখন 10 টাকার অ্যাকাউন্ট কিন্তু এখন ভারতে তারা চেষ্টা করছে, তারা এই প্রবৃত্তিটাকে স্থায়িত্ব কিভাবে দিয়েছে। স্থায়িত্ব দিয়েছে এভাবে যে আপনি শহর বেশ যতই গ্রো করেন না কেন, এটাকে যদি আপনি গ্রাম ভিত্তিক একটা উন্নয়নের মধ্যে না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই স্থায়িত্বটা আসবে না। এবং গ্রাম ভিত্তিক উন্নয়নটা কিন্তু আপনি বলে দিলেই হবে না, এটাকে কিন্তু আপনাকে পলিসি দিয়ে, আপনাকে এনকারেজ করে, আপনাকে হাত ধরে ওখানে নিয়ে যেতে হবে, যেটা আমাদের দেশের রেগুলেটররা, যেমন সেন্ট্রাল ব্যাংক গভর্নর কিন্তু এই জিনিসটা করার জন্য সার্বক্ষণিকভাবে আমাদের মানে ব্যাংকারদেরকে উদ্বুদ্ধ করছেন। সেই কারণেই কিন্তু আপনি 2008 সালের যে মহা ক্রাইসিস হয়েছে, তারপরেও আপনি দেখবেন যে আমাদের এখানকার ইকোনমি ইনসুলেটেড রয়ে গেছে। আপনি দেখেন 1971 সালে এদেশে খাদ্যের ঘাটতি ছিল, আজকে 16 কোটি মানুষ কিন্তু আপনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আপনাকে কিন্তু একটা টাকা খাদ্য আনতে হয় না। প্রথম বাজেটে কিন্তু খাদ্য আমদানির একটা বিরাট ইয়ে ছিল। তার মানে এই জিনিসটা কিন্তু ওই যে সাধারণ যে মানুষ, তারাই আপনার সেই কিন্তু ফরেন কারেন্সিটাকে সেভ করে দিচ্ছে। আমি অন্যান্য বিষয়গুলো বাদে দিব, এই যে আমাদের গার্মেন্টসে কি করে সেটা আমি পরে আসবো। আর ভাই আমাদের যে কথাটা বলেছেন, এটা কিন্তু একটা সত্যিকার ভাবে কনসার্ন যে গ্রোথ হচ্ছে ভালো কথা। আমি আগে 10 টাকা পেতাম, আমি 100 টাকা এখন পাচ্ছি, কিন্তু আমার জীবনের চাহিদা আর কি মানে মিটছে কিনা। কিন্তু শত শত মেট্রিক টন চাউল কিন্তু ভারত থেকে কিন্তু অলরেডি আসতেছে। ভাই যেটা বলছেন আমি ওটার সাথে একটু যোগ করব। না, এই বিষয়টা কিন্তু থাকবে। কিন্তু আমার বক্তব্য হলো এটা যে যদি আমাদের দেশের নীতি নির্ধারকরা সম্পূর্ণভাবে এই বিষয়গুলোতে সজাগ না থাকতেন, যে সম্পৃক্তির আনতে হবে, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা আরো ভয়াবহ হতো। মানে আপনি এটা মানে আসলে চেতনাটাই হলো অনেকখানি অনেক বড় পরিস্থিতিটা ভয়াবহ হতো, কারণ আপনার উন্নয়নের সঙ্গে যে ডিস্ট্রিবিউশনটা এটা এনশিওর হতো না। মানে উনি আজকে বলছেন যে হ্যাঁ 100 টাকার জায়গায় সে মনে করেন 10 গুণ রোজগার করেও এখনো সে সেভ করতে পারছে না, কিন্তু এটা এমন হতে পারতো সে 10 গুণ রোজগারই করতে পারছে না, আর 100 গুণ মানে অনেকটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার মতোই আর কি, যে যেখানে খাদ্য আমদানির করার মতো অবস্থা ছিল, এখন আমরা 16 কোটি মানুষ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের মানুষ এখন 10 টাকার যিনি আয় করতেন তিনি 100 টাকা, তিনি একটি মোবাইল ফোন ব্যবহার করেন, তিনি একটা চপ্পল পরেন, তিনি একটি ভালো কাপড় পরেন। এখন আসলে জাকাত দেওয়ার জন্য ওইভাবে লোকও পাওয়া যায় না, কিন্তু তার জীবনের আনুষঙ্গিক বিষয়গুলো তো বেড়ে গেছে। সেখানে ওই যে ডিস্ট্রিবিউশনের জায়গায় কিন্তু কোনো কিছুটা ঘাটতি আছে কিনা সেই আলোচনাটাই আমরা আসবো একটা ছোট্ট বিরতির পরে। দর্শক আপনারা যারা আছেন, আপনারা জানেন টিভি পর্দায় আমরা আমাদের
এই এটি নিউজের ফোন নম্বরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যারা এই আলোচনায় অংশ নিতে চান, আপনাদের কোনো মতামত দিতে চান, আমাদের অতিথিদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে জানবার, প্রশ্নের উত্তর জানবার থাকে, প্রশ্ন করতে পারেন। আমরা একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, আলোচনায় থাকুন আমাদের সঙ্গে।